প্রিয় দর্শক, এটিএন বাংলার নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ.এম. সঞ্জিত সিদ্দিকী। আজকে আমাদের আলোচনার বিষয় 1994 সালে প্রণীত কোম্পানি আইন। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী। অ্যাডভোকেট রওশন, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ জানাই এবং এটিএন বাংলাকেও ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বিভিন্নভাবে ব্যবসা শুরু করা যেতে পারে, বিশেষ করে বর্তমান সময়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে কোম্পানি গঠন করে ব্যবসা করা। কোম্পানি কয় ধরনের হতে পারে এবং কোম্পানি ধরনের যে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠনের যে প্রক্রিয়া, খুব সংক্ষিপ্ত আকারে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন। আপনারা যে কোনো ব্যবসা শুরু করার পূর্বে আপনাদের দেখতে হবে আপনি ব্যবসা শুরু করার কি কি মাধ্যম রয়েছে। যেরকম আমরা সাধারণত দেখি প্রোপাইটারশিপ কনসার্ন, যদি কেউ ব্যক্তিগতভাবে কোনো ব্যবসা চালু করতে চান তাহলে তাহলে তিনি এটা ব্যবসা শুরু করতে পারেন। অথবা অনেক সময় আমরা দেখি পার্টনারশিপের মাধ্যমে ফার্ম করার মধ্য দিয়ে তারা ব্যবসা শুরু করতে পারেন। অন্যদিকে আমরা দেখি লিমিটেড কোম্পানি গঠন করার মধ্য দিয়েও কিন্তু মানুষ ব্যবসা শুরু করতে পারে। আবার এই কোম্পানি যখন শব্দটা চলে আসে সেটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো এখন বর্তমানে 3 ভাগে করা যায়, সেটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, আর একটা হচ্ছে ওপিসি, 1% কোম্পানি যেটা আমরা বলে থাকি। এই 3টার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি আমরা করে থাকি। সেক্ষেত্রে দেখা যায় কয়েকজন উদ্যোক্তা মিলে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করার মধ্য দিয়ে তারা ব্যবসা শুরু করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে এই প্রাইভেট লিমিটেড কোম্পানি তারা কিভাবে শুরু করতে পারেন। সেই ক্ষেত্রে দেখা যায় মিনিমাম 2 জন ডিরেক্টর হতে হয়, শেয়ার হোল্ডার থাকতে হয়, ম্যাক্সিমাম তারা 50 জন পর্যন্ত যেতে পারেন। সেই ক্ষেত্রে তাদের এনআইডি থেকে শুরু করে ব্যক্তিগত ইনফরমেশন বলতে আমরা বুঝাচ্ছি এনআইডি, ফোন নাম্বার, ছবি এবং তাদের ডিজিটাল সিগনেচার, এই তথ্যগুলোর মধ্য দিয়ে তারা আরজিএসসিতে অ্যাপ্লাই করবেন। আবেদন করার পর সেখানে নেম ক্লিয়ারেন্স পাবেন। সেই নেম ক্লিয়ারেন্স পাওয়ার পর তারা সেখানে রেজিস্টার্ড হবেন। তারপর এই কোম্পানি কনসার্ন জায়গায় যেয়ে তারা ট্রেড লাইসেন্স করার মধ্য দিয়ে তাদের ব্যবসা শুরু করতে পারবেন। একটি কোম্পানি যখন নিবন্ধন হয় তখন এর আর্টিকেলসে, বিশেষ করে মেমোরেন্ডামে অবজেক্ট ক্লজের কথা বলা হয়ে থাকে। অবজেক্ট ক্লজ হচ্ছে একটি কোম্পানি কি কি ব্যবসা পরিচালনা করতে পারবেন তার একটি তালিকা। যখন ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই অবজেক্ট ক্লজ সংশোধনের প্রয়োজন হয়, কারণ কোম্পানিটি যে উদ্দেশ্যে এটিকে নিবন্ধন করা হয়েছিল এখন হয়তোবা এটার ব্যবসার পরিধি বেড়েছে বা ব্যবসার যে ধরন এটি পরিবর্তন হয়েছে। সেক্ষেত্রে কি করণীয় রয়েছে যদি এই অবজেক্ট ক্লজ পরিবর্তনের প্রয়োজন পড়ে? অনেক সময় আমাদের যারা দর্শক রয়েছেন বা ব্যবসায়ী রয়েছেন তারা দেখা যায় যে তাড়াহুড়া করে একটা কোম্পানি শুরু করে দেন, বা একটা কোম্পানির মেমোরেন্ডাম অফ আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন রয়েছে, সেখানে একটা ব্যবসা চালু করার জন্য যে সকল উদ্দেশ্যে তারা ব্যবসা শুরু করবেন বা পরিচালনা করবেন সেখানে লেখা থাকে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা অবজেক্ট ক্লজে দিয়ে থাকি, যে কোম্পানিটা আজকে রেজিস্ট্রেশন পেতে যাচ্ছে এই কোম্পানিটা চাইলে অন্য কোম্পানিকে দেখা যায় তাদের থার্ড পার্টি গ্যারান্টি হিসেবে লোনের গ্যারান্টি দিতে চায় অনেক সময়। কিন্তু দেখা যায় যদি অবজেক্ট ক্লজে এই ধরনের গ্যারান্টি দেওয়ার কোনো অপশন না থাকে সেই ক্ষেত্রে কিন্তু ওই কোম্পানি অন্য কোনো কোম্পানিকে থার্ড পার্টি গ্যারান্টি দিতে পারে না। আবার আরেকটা বিষয় চলে আসে, অনেক সময় দেখা যায় একটা কোম্পানি আরেকটা কোম্পানির সাথে অ্যামালগামেশনে যেতে চায়, মার্জার হতে চায়, কিন্তু তাদের অবজেক্ট ক্লজে এটা যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা আদালত থেকে অনুমতি নিয়ে এই কাজগুলো আমাদের করতে হয়। যদি দেখা যায় কোনো কোম্পানি তাদের ব্যবসা উদ্দেশ্য বাড়াতে চান, অন্য কোনো ব্যবসা নিয়ে আসতে চান তাদের সেই মেমোরেন্ডামে, সেক্ষেত্রে কিন্তু আদালতের পারমিশন ছাড়া এটা সম্ভব হয় না। সেক্ষেত্রে প্রথমে একটি স্পেশাল রেজুলেশন করার প্রয়োজন রয়েছে। জি, আমরা যখন দেখি যদি কোনো কোম্পানি সিদ্ধান্ত গ্রহণ করেন যে আমরা আমাদের এই কোম্পানির মেমোরেন্ডামে অবজেক্ট ক্লজে কোনো পরিবর্তন আনতে চাই, সেক্ষেত্রে তাদের স্পেশাল রেজুলেশন নিতে হবে, নিয়ে ইজিএম এর মাধ্যমে নিয়ে তারা সেগুলা আদালতে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে দরখাস্ত করবেন হাইকোর্ট ডিভিশনে। সেখানে আদালত সেটা পর্যবেক্ষণ করে সেখানে অবশ্যই আদালত দেখবেন যে তাদের এই অবজেক্ট ক্লজ পরিবর্তনটা কোনো ফ্রড করার উদ্দেশ্যে হচ্ছে কিনা, অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কিনা। তার পরবর্তীতে আদালত যদি স্যাটিসফাইড হন তাদের এই অ্যাপ্লিকেশনটা এডমিট করে আদালত অনুমতি দিতে পারেন। জি, অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে শেয়ার জালিয়াতির বিষয় চলে আসে। হয়তোবা একজন শেয়ার হোল্ডার আরেকজন শেয়ার হোল্ডারের
শেয়ার তার অনুমতি ব্যতীত তার নিজ নামে হস্তান্তর করে নিল, যার শেয়ার নেওয়া হয়েছে তিনি হয়তো এই বিষয়ে কোনোভাবে অবগতই নন, এক্ষেত্রে যিনি ভুক্তভোগী রয়েছেন, যার সাথে শেয়ার নিয়ে জালিয়াতি করা হয়েছে, যার শেয়ার তার অনুমতি ছাড়া হস্তান্তর করা হয়েছে, তার কি করণীয় রয়েছে? আমাদের এই কোম্পানি আইনে কিন্তু সেটার সুযোগ রয়েছে। আমাদের কোম্পানি আইনের সেকশন 43-তে এই অপশনটা রয়েছে। যদি দেখা যায় কারো শেয়ার রয়েছে কিন্তু তার শেয়ার যে রেজিস্টার বুকটা রয়েছে সেখানে তার নামটা কোনো কারণে বাদ পড়ে গেছে, অথবা সেই রেজিস্টার বুকে তার শেয়ারের পরিমাণ কমে গেছে, এই রকম যদি কোনো প্রতারণা হয়ে থাকে তাহলে কিন্তু তিনি যথাযথ কাগজপত্র আদালতে দাখিল করার মধ্য দিয়ে সেই রেজিস্টার বুকটা পরিবর্তনের জন্য, রেকটিফিকেশনের জন্য তিনি আদালতে আবেদন দায়ের করতে পারেন। আদালত যদি দেখেন তার সাথে প্রতারণা করা হয়েছে অথবা তা কোনো কারণে তার যে শেয়ারের পরিমাণ ছিল সেটা কমিয়ে দেওয়া হয়েছে, তাহলে কিন্তু আদালত এখানে ইন্টারফেয়ার করবেন। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে কোনো ব্যক্তির মৃত্যুর পর তার যে ওয়ারিশরা রয়েছেন তাদেরকে অনেক সময় যথাযথভাবে রেজিস্টারে ওই নির্দিষ্ট কোম্পানি সেটা করে থাকেন না, তারা কিন্তু তখন এগ্রিভড হয়ে যান। যারা কোনো পরিবারের পিতা মারা গেলেন, তিনি কোনো কোম্পানির ডিরেক্টর ছিলেন, শেয়ার হোল্ডার ছিলেন, তিনি সেই শেয়ার হোল্ডারের মালিক, কোনো কারণে তার মৃত্যু ঘটলো, কিন্তু সেই জায়গায় তার ওয়ারিশ যারা রয়েছে তাদের নাম আসার কথা ছিল। সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় কোম্পানি যারা পরিচালনা করেন তারা সেটা তাদের সাথে অনেক সময় প্রতারণা করে বা অন্য কোনোভাবে এই শেয়ার রেজিস্টার বুকটা সঠিকভাবে মেনটেন করেন না। সেই ক্ষেত্রে যিনিই হন না কেন, শেয়ার রেজিস্টার সংক্রান্ত যাদের কোনো এগ্রিভনেস থাকবে, তারা যদি মনে করেন আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, তখন কিন্তু তিনি যথাযথভাবে আদালতে অ্যাপ্লিকেশন দায়ের করার মধ্য দিয়ে এই তাদের গ্রিভান্সটা আদালতের সামনে তুলে ধরলে আদালত তখন কোম্পানিকে ডাইরেকশন দিবেন, নির্দেশনা দিবেন যেন তাদের শেয়ার রেজিস্টার বইটা যথাযথভাবে সংশোধন করে নেওয়া হয়। এছাড়াও অনেক ক্ষেত্রে হয়ে থাকে যে একজন ব্যক্তি তার শেয়ার বিক্রি করবেন, যিনি শেয়ারটি ক্রয় করছেন তিনি হয়তোবা সম্পূর্ণ টাকা পরিশোধ করে দিয়েছেন ক্রয় করার জন্য, কিন্তু যিনি শেয়ারটা হস্তান্তর করবেন তিনি আর ফর্ম 117 উনি এক্সিকিউট করছেন না, বা শেয়ারগুলো হস্তান্তর করার জন্য যে বাকি প্রক্রিয়া, বাকি প্রক্রিয়া সেটি উনি শেষ করছেন না। এক্ষেত্রে যিনি শেয়ারটি ক্রয় করেছেন, টাকা পরিশোধ করেছেন, তার কি করণীয় রয়েছে? তিনি দেখাতে হবে আদালতকে আমি যথাযথভাবে আমি টাকা ট্রান্সফার করেছি, কিন্তু তারা এগ্রিমেন্ট হয়েছে, তার আমার সাথে এগ্রিমেন্ট হয়েছে, শেয়ার হস্তান্তরের এগ্রিমেন্ট হয়েছে, কিন্তু তিনি যথাযথভাবে সেই কমিটমেন্ট রাখছেন না, তিনি আমার সাথে এক্সিকিউট করছেন না। যেমন আমাদের কোম্পানি আইনে রয়েছে ফর্ম 117, সেটা তাকে সিগনেচার করতে হয়, তাকে উপস্থিত হতে হয়। দেখা গেল তিনি উপস্থিত হন না, বর্তমানে আরজেসিতে উপস্থিত হয়ে তাকে স্বাক্ষর করতে হয়, তিনি উপস্থিত না হয়ে কালক্ষেপণ করছেন, তিনি মনে করছেন যে আমি যদি এখন এই সিগনেচারটা করে দেই আমার চলে যাবে, অথচ তিনি টাকা পয়সা গ্রহণ করে ফেলেছেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ট্রানজ্যাকশনটা হয়েছে কিনা, অর্থাৎ তিনি যে শেয়ারটা ক্রয় করলেন সেই ক্রয়ের বিনিময়ে তিনি টাকা পরিশোধ করেছেন, কনসিডারেশনটা পরিশোধ হয়েছে কিনা। যদি দেখা যায় এখানে তিনি প্রমাণ করতে পারেন যে আমার কনসিডারেশন যথাযথভাবে হয়েছে, তারপরেও তারা আমাকে শেয়ারটা ট্রান্সফার করে দিচ্ছেন না, সেই ক্ষেত্রে কিন্তু তারা আদালতের শরণাপন্ন হতে পারেন। জি, অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে একটি কোম্পানির বার্ষিক সাধারণ সভা বা অ্যানুয়াল জেনারেল মিটিং কত বছরের মধ্যে হতে হবে, একটি বছরে কয়টি এজিএম হবে, সবকিছুই কোম্পানি আইনে উল্লেখ করা হয়েছে এবং প্রত্যেকটি কোম্পানির যে আর্টিকেলস সেখানেও উল্লেখ করা থাকে। একটি কোম্পানি যদি নির্দিষ্ট সময়ে তার যে বার্ষিক সাধারণ সভা সেটি যদি করতে ব্যর্থ হয় আইন অনুযায়ী, সেক্ষেত্রে কি আইনে কি প্রতিকারের কথা বলা হয়েছে বা আইনিভাবে কি করণীয় রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান সময়ে আমরা দেখি ম্যাক্সিমাম কোম্পানি তাদের অ্যানুয়াল জেনারেল মিটিংটা নিয়মিত করতে পারেন না, বিভিন্নভাবে করতে পারেন না। সেই ক্ষেত্রে কিন্তু আইনে বলা রয়েছে যদি কোনো কোম্পানির রেজিস্ট্রেশন যখন গ্রহণ করবেন সেই রেজিস্ট্রেশন থেকে তাকে 18 মাসের মধ্যে প্রথম এজিএমটা করতে হবে। প্রথমটার জন্য 18 মাস সুবিধা রয়েছে, এর পরবর্তীগুলা প্রত্যেক বছরের জন্য একটা করে এজিএম করতে হবে। তবে 15 মাসের মধ্যে একটা থেকে আরেকটার পার্থক্য যেন 15 মাসের চেয়ে বেশি না হয়, এই সময়ের মধ্যে তিনি এজিএম করবেন। কিন্তু অনেক কোম্পানি দেখা যায় তাদের বার্ষিক এই সাধারণ সভা করতে ব্যর্থ হন। অনেক সময় অ্যাসেট ভ্যালুয়েশন, অর্থাৎ তাদের যে অডিট রয়েছে অডিট কমপ্লিট করতে পারেন না, বা অন্য কোনো কারণে
তারা এই এজিএমটা করতে পারেন না। সেই ক্ষেত্রে এজিএম ফেল হওয়ার কারণে কিন্তু ফাইন রয়েছে কোম্পানি আইনে। প্রথম এজিএম ফেল করলে 10,000 টাকা, তার পরবর্তী প্রত্যেক দিনের জন্য 250 টাকা করে জরিমানার কথা বলা রয়েছে। এই জরিমানা থেকে তাদেরকে যদি রেহাই পেতে হয় তাহলে কিন্তু আদালতের শরণাপন্ন হয়ে আদালতে এসে বলতে হবে যে আমি কি কারণে এজিএমগুলা করতে ফেল করেছি। সেটা আদালতে যদি তিনি যথাযথভাবে প্রমাণ করতে পারেন, নির্দিষ্ট কারণ ব্যাখ্যা করে যে আমি গত 3 বছর বা 2 বছর এজিএম করতে পারি নাই, আমাকে এখান থেকে এক্সোনারেট করে দেওয়া হোক, আদালত তাদের এই অ্যাপ্লিকেশনটা শুনানির মধ্য দিয়ে আদালত চাইলে তাদেরকে এখান থেকে মার্জনা করতে পারেন। এবং তারা তখন আদালতের এই আদেশ নিয়ে যেই এজিএমগুলা তারা ফেল করেছেন সেই এজিএমগুলা তারা অনুষ্ঠিত করে নিতে পারবেন। জি, আপনি যে আবেদনের কথা বললেন কোম্পানি আইনে 81 এবং 85 ধারায় যে আবেদনটি করা হয়, এই আবেদনটি দায়েরের প্রক্রিয়া সম্পর্কে জানতে চাচ্ছি। এজিএম এর আবেদন করতে গেলে আমাদেরকে সাধারণত দেখাতে হবে কোম্পানির বর্তমান ম্যানেজমেন্ট কারা রয়েছেন। সেই ক্ষেত্রে আমাদের যে সকল ডকুমেন্টের প্রয়োজন হয়, প্রথমেই ইনকর্পোরেশন সার্টিফিকেট, তারপরে মেমোরেন্ডাম। এই ধারায় আবেদনটি কে করতে পারবেন? এই ধারায় যে কোনো শেয়ার হোল্ডার। মানে এজিএম এর যে ডিলেটা হয়েছে এটা মওকুফের জন্য, এজিএম এর ডিলেটা মওকুফের জন্য কোম্পানির যে কোনো শেয়ার হোল্ডার চাইলে আবেদন করতে পারবেন আদালতের সামনে। এবং যে সকল ডকুমেন্ট আমরা সাধারণত দেখাই, ইনকর্পোরেশন সার্টিফিকেট, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, মেমোরেন্ডাম অফ আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, এগুলো থাকবে। ফর্ম 12 যদি থাকে সেটা নিয়ে আসতে হবে। আর প্রিভিয়াসলি তারা যদি কোনো এজিএম করে থাকেন তখন কিন্তু ওই কোম্পানির ফর্ম 10টা তৈরি হয়, শিডিউল 10। ইয়েস, যদি দেখা যায় কোনো কোম্পানির প্রথম এজিএমই তারা ফেল করেছেন, সেই ক্ষেত্রে শিডিউল 10টা তাদের থাকবে না, সেই ক্ষেত্রে ফর্ম 12টা নিয়ে আসতে হবে। এবং তাদের যদি প্রিভিয়াস অডিট হয়ে থাকে সেই অডিট রিপোর্টগুলো নিয়ে আসতে হবে। এবং যিনি আবেদনকারী হবেন তার এনআইডি লাগবে। আর যদি তিনি অন্য কাউকে অথরাইজ করে দিতে চান তাহলে অথরাইজেশন লেটার লাগবে। এই ডকুমেন্টগুলো আদালতে যথাযথভাবে উপস্থাপন করতে হবে এবং কারণ দেখাতে হবে কি কারণে তারা বিলম্ব হয়েছে। তখন আদালত এই আবেদনটা গ্রহণ করার মধ্যে দিয়ে যথাযথ নোটিশ জারি করে উভয় পক্ষকে শুনে তারপরে সিদ্ধান্ত দিতে পারে। তখন আদালত যথাযথ নোটিশ জারি করে সিদ্ধান্ত দিয়ে তাদেরকে এখান থেকে বিলম্ব মওকুফ করে। কোম্পানি আইনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শেয়ার হোল্ডারদের মধ্যে যে বিরোধ দেখা দেয়, এই বিরোধের নিষ্পত্তির যে প্রক্রিয়াটি রয়েছে, বিশেষ করে আমরা দেখা থাকি যে সংখ্যালঘু শেয়ার হোল্ডার, যেটি আমরা ইংরেজিতে মাইনরিটি শেয়ার হোল্ডার বলে থাকি, বিভিন্ন দেশে কোম্পানি আইনে মাইনরিটি শেয়ার হোল্ডারদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য কোম্পানি আইনে বিধান রয়েছে। আমাদের দেশেও 243-33 ধারায় এটি বিধানটি রয়েছে। এই যে মাইনরিটি শেয়ার হোল্ডারদের যে প্রোটেকশনের কথা বলা হয়েছে, কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে কোম্পানির যারা পরিচালকরা রয়েছে তারা যারা সংখ্যালঘু শেয়ার হোল্ডার তাদের মতামত অগ্রাহ্য করে বা তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে তারা কোম্পানি পরিচালিত করে থাকে। এর ফলে মাইনরিটি শেয়ার হোল্ডাররা ডিপ্রাইভড হয়ে যান, কোম্পানি ডিভিডেন্ড পাচ্ছেন না হয়তো বা কোম্পানি কোনো সিদ্ধান্তে তাদের পার্টিসিপেশন থাকছে না। এক্ষেত্রে মাইনরিটি শেয়ার হোল্ডারদের কি করণীয় রয়েছে এসব বিরোধের ক্ষেত্রে? আমাদের দেশে বিশেষ করে এটা বেশি হয়ে থাকে, যেখানে আমরা দেখা যায় অনেক সময় যাদের 50%-এরও বেশি শেয়ার হোল্ড করে থাকেন যেই পক্ষ, তারা এক ধরনের ডমিনেট করেন, তারা আরবিটারিলি কোম্পানিটাকে ডমিনেট করার চেষ্টা করেন। সেই ক্ষেত্রে যাদের শেয়ার কম রয়েছে, যাদেরকে আমরা মাইনরিটি শেয়ার হোল্ডার বলছি, তাদের প্রোটেকশন রয়েছে আমাদের আইনের সেকশন 233-তে। সেই ক্ষেত্রে আমাদেরকে দেখাতে হয় যিনি মাইনরিটি হচ্ছেন তার 10% মিনিমাম শেয়ার থাকতে হয়। সেই ক্ষেত্রে তিনি যদি তার 10% শেয়ার থাকে এবং তিনি যদি দেখেন ওই কোম্পানি পরিচালনা করতে গিয়ে যারা কোম্পানির পরিচালনা বোর্ডে রয়েছেন তারা এমনভাবে কোম্পানি পরিচালনা করছেন যাতে করে কোম্পানি নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাশাপাশি যারা মাইনরিটি রয়েছেন তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিভিন্নভাবে হতে পারে, দেখা যায় একটা কোম্পানি যারা ম্যানেজমেন্ট বোর্ডে রয়েছেন তারা সংঘবদ্ধভাবে কোনো একটা হিসাবে সঠিকভাবে তারা করছেন না, বা যারা শেয়ার হোল্ডার রয়েছেন তাদেরকে নিয়মিত হিসাব বা আপডেট দিচ্ছেন না। অনেক সময় কোম্পানি নিয়মিত এই অডিটটা না করার কারণেও কিন্তু শেয়ার হোল্ডার যারা রয়েছেন তারা কোম্পানির অবস্থা সম্পর্কে জানতে পারেন না। এইভাবে তারা যদি ক্ষতিগ্রস্ত হন তাহলে যারা মাইনরিটি শেয়ার হোল্ডার রয়েছেন তারা আদালতে এসে দরখাস্ত দায়ের করার মধ্যে দিয়ে
তাদের যে এই কষ্ট সেটা আদালতে উপস্থাপন করলে অ্যাজিটেট করতে পারবেন। তবে এই ধরনের দরখাস্তে যেটা কোম্পানি বেঞ্চে করা হয় হাইকোর্ট বিভাগে, এই মাইনরিটি শেয়ার হোল্ডারদের বিরোধটি আসলে আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে খুব চরম পর্যায়ে যায়। বিশেষ করে আমরা একাধিক কোম্পানি আছে যেখানে দুইজন মাত্র শেয়ার হোল্ডার, দুইজনই হয়তোবা 50-50 শেয়ারের মালিক হন। এমন পরিস্থিতি হয় যে একজন শেয়ার হোল্ডার আরেকজনের শেয়ার হোল্ডার মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায় এবং তারা কোনো ধরনের বোর্ড মিটিং করছেন না, কোম্পানিটি বছরের পর বছর ব্যবসাও প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে একজন মাইনরিটি শেয়ার হোল্ডার যদি আরেকজন মেজরিটি শেয়ার হোল্ডারের বিরুদ্ধে মামলা দায়ের করেন, এই বিরোধটি আদালত নিষ্পত্তির ক্ষেত্রে আদালত কি সিদ্ধান্ত দিতে পারেন? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আদালত কি ব্যবসাটি বন্ধ করে দিবেন যেহেতু তারা একসাথে বসতে পারছে না? সাধারণত এটা করার সুযোগ হয় না এই কারণ আদালতও কখনো চাইবেন না কোনো একটা বিজনেস কনসার্ন বন্ধ হয়ে যাক। সেক্ষেত্রে কিন্তু আদালতের হাতে অপশন রয়েছে। যেমন একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বলি, যখন এরকম দুইজনের মধ্যে বিরোধ হয় যে একজন মাইনরিটিও যদি হন, তখন যিনি মেজরিটি শেয়ার হোল্ডার হোল্ড করছেন আর দুইজনে যদি কোরাম হয়ে থাকে, তখন কিন্তু যিনি মেজরিটি হোল্ডার তিনি কিন্তু একা কোনো মিটিং করতে পারবেন না। অপরদিকে যিনি মাইনরিটি রয়েছেন তার জন্য একটা অপশন রয়েছে, তিনি যদি আদালতে চলে আসেন দ্রুত, আদালত চাইলে এখানে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিয়োগ করার মধ্য দিয়ে তার মাধ্যমে তাদের মধ্য দিয়ে যে আপনাদেরকে এখন আমরা কোরাম করার সুযোগ করে দিলাম, আপনারা কোরাম করে বিজনেস রান করার সুযোগ থাকবে। সেই ক্ষেত্রে আদালত চাইলে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিয়োগ করার মধ্য দিয়ে এই কোম্পানিটাকে বাঁচিয়ে রেখে এই কোম্পানির পরবর্তী শুনানিগুলোর মধ্য দিয়ে আদালত যথাযথভাবে বিচার করে দেখবেন যিনি মাইনরিটি রয়েছেন তার আসলে কতটুকু ক্ষতি হচ্ছে, আদৌ তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিনা অন মেরিট। তখন কিন্তু দুই পক্ষের যদি আসলে একসাথে বসার কোনো সুযোগই না থাকে, তারা যদি বসতে অপারগ প্রকাশ করেন, তাহলে এই কোম্পানির ভবিষ্যৎ কি হবে? এটা আসলেই তখন দেখা যায় যদি আদালত মনে করেন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিয়োগ করার মধ্য দিয়েও এটা সলভ হচ্ছে না, কোম্পানিটা যথাযথভাবে রান করা সম্ভব হচ্ছে না, তখন কিন্তু আদালত চাইলে সেটাকে ওয়াইন্ডিং আপ করে দিতে পারেন, অবসানের দিকে যেতে পারেন, বা বাই আউট অর্ডারের একটি সুযোগ রয়েছে এখানে। তখন আদালত চাইলে কিন্তু লিকুইডেটর নিয়োগ করার মধ্য দিয়ে সেটা লিকুইডেশনেও যাওয়ার সুযোগ, বা আদালত বলতে পারেন যিনি মাইনরিটি তার শেয়ারগুলো হস্তান্তর করে দিতে মেজরিটি শেয়ার হোল্ডারের কাছে, বা উভয় পক্ষ এটি ভাইস ভার্সাও হতে পারে। আসলে একটি আপনি অবসায়নের কথা বলছিলেন, একটি কোম্পানি আসলে চূড়ান্ত রেমিডি হচ্ছে কোম্পানিটি অবসায়ন হয়ে যাওয়া মাইনরিটি প্রোটেকশনের ক্ষেত্রে। তাছাড়াও যেটি হয়ে থাকে যে কোনো শেয়ার হোল্ডাররা যদি সিদ্ধান্ত নেয় যে কোম্পানি তারা ব্যবসা করবেন না, তারা অবসায়ন করতে পারে। একটি কোম্পানি উইন্ডিং আপ বা অবসায়ন কয়ভাবে হতে পারে এবং এর প্রক্রিয়া খুব সংক্ষিপ্ত আকারে আমাদেরকে বলবেন। একদম ছোট করে ওয়াইন্ডিং আপ আমরা যেতে পারি যদি দেখা যায় কোম্পানি প্রিভিয়াস এজিএম গুলা যথাযথভাবে করেছেন, কোনো এজিএম পেন্ডিং নাই, সেক্ষেত্রে কিন্তু তারা নিজেরা সিদ্ধান্ত নিয়ে আরজেসিতে আবেদন করার মধ্য দিয়ে ওয়াইন্ডিং আপে যেতে পারেন। আর যখন দেখা যায় কোনো কোম্পানির মধ্যে কিছুটা বিরোধ রয়েছে অথবা তারা নিজেরা সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছেন যে আমরা ওয়াইন্ডিং আপে যেতে পারছি না, তখন একটা পক্ষ আদালতে এসে তখন কিন্তু সেটা আমরা ওয়াইন্ডিং আপে যেতে পারি। আবার দেখা যায় আমরা ভলেন্টারি ওয়াইন্ডিং আপ বলতে জানি যে আমরা সকলেই একমত আছি আমাদের এই কোম্পানিটা আমরা ওয়াইন্ডিং আপে যেতে চাই, সেই ক্ষেত্রে আমরা কিন্তু ভলেন্টারি ওয়াইন্ডিং আপের জন্য আদালতে আসতে পারি। আদালত তখন অ্যাপ্লিকেশন শোনার মধ্য দিয়ে একজন লিকুইডেটর নিয়োগ করে দেন, সেই লিকুইডেটর আদালতে থেকে দায়িত্ব গ্রহণ করে কোম্পানির সকল ম্যানেজমেন্ট তার হাতে নিয়ে কোম্পানির যত অ্যাসেট রয়েছে, যারা পাওনাদার রয়েছেন তাদেরকে ইকুয়ালি সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করার মধ্য দিয়ে লিকুইডেটর এই কোম্পানিটাকে চূড়ান্তভাবে লিকুইডেশনে নিয়ে যেতে পারেন। জি, আপনি ভলান্টারি উইন্ডিং আপের কথা বলেন যেটি আরজিএসসির মাধ্যমে ফাইলিং করে করতে হয়। যদি ইনভলান্টারি উইন্ডিং আপ করতে হয়, আপনি বলছেন আদালতের দরখাস্ত করে তারপর ইনভলান্টারি উইন্ডিং আপ যাওয়ার সুযোগ রয়েছে। এক্ষেত্রে একটি জটিল প্রক্রিয়া আছে এই উইন্ডিং আপের এবং এটি কয়েক বছরও লেগে যেতে পারে। উইন্ডিং আপের পুরো প্রক্রিয়াটি যদি একটু বলতেন আমাদের, ধাপে ধাপে এটি কিভাবে অবসায়ন হচ্ছে। ওয়াইন্ডিং আপে আমরা আদালতে যখন শরণাপন্ন হই তখন দেখা যায় ম্যাক্সিমাম সময় কোনো ডিসপিউট থাকে, দেখা যায় ভলেন্টারি ওয়াইন্ডিং আপ হতে গেলেও কিন্তু আমরা আদালতে যেতে পারি। সাধারণত ভলেন্টারি ওয়াইন্ডিং আপে আমরা কোন কোম্পানিগুলোকে দেখি যারা বিগত 4 বছর 5 বছর বা 2 বছর কোনো বিজনেস করতে পারেন নাই, তারা সকল ডিরেক্টর একমত হয়ে যদি ওয়াইন্ডিং আপে যান,
সেগুলা কিন্তু দ্রুত ওয়াইন্ডিং আপ হয়ে যায়। কিন্তু ইনভলান্টারি উইন্ডিং আপের বিষয়টি যখন দেখা যায় একটা ডিসপিউট নিয়ে ওয়াইন্ডিং আপে যাওয়া হচ্ছে, যেমন কেউ অনেক টাকা পায় একটা কোম্পানির কাছে, কিন্তু সেই কোম্পানি তার ঋণ পরিশোধ করছে না, তখন যাকে ঋণ দেওয়া হলো তিনি চাইলে কিন্তু আদালতে ওয়াইন্ডিং আপের জন্য চলে আসতে পারে। আপনি উত্থাপন করেছেন। তখন দেখা যায় যে আদালত যখন কোনো লিকুইডেটর নিয়োগ করেন, যে আপনি লিকুইডিটর হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পেলেন, এখন লিকুইডিটর যখন এই কোম্পানির লিকুইডিটরের কাজ কি হবে সেক্ষেত্রে? লিকুইডেটর তখন ওই কোম্পানির সকল অ্যাসেটের ডকুমেন্ট নেবেন কোম্পানির ম্যানেজমেন্ট থেকে, নেওয়ার পরে তিনি সকল পাওনাদারকে নোটিশ করবেন আপনারা কারা কত টাকা পান, ইভেন সকল ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক যারা রয়েছে তাদেরকেও নোটিশ দিবেন, কোনো ব্যাংক থেকে তারা ঋণ নিয়েছেন কিনা সেগুলা দেখবেন, পাওনাদার যারা রয়েছেন সবাইকে দেখবেন। দেখার পরে কোম্পানি আইনে এই অপশন রয়েছে কারা প্রায়োরিটির ভিত্তিতে এই টাকাগুলা কাদেরকে পরিশোধ করতে হবে। লিকুইডেটর আমরা দেখেছি আদালতে নিয়োগ করার পর জটিল যখন কোনো প্রক্রিয়া কোনো কোম্পানির মধ্যে এত বেশি প্রবলেম থাকে, তখন লিকুইডেটর অনেক সময় ইস্তফা দিয়ে দেন যে আমার পক্ষে এই কোম্পানিটা লিকুইডেশনে কাজ এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না, তখন আদালত আবার নতুন কোনো লিকুইডেটরকে নিয়োগ করেন। তখন দেখা যায় এই কোম্পানিগুলো লিকুইডেশনে যেতে অনেক বছর চলে যায়, অনেক সময় পাওনাদারদের মধ্যে আবার বিরোধ তৈরি হয় যে কার টাকা আগে পরিশোধ হবে, কোন পাওনাদারকে আগে টাকাটা পরিশোধ করতে হবে। এই রকম জটিলতা যখন তৈরি হয় তখন কিন্তু একটা কোম্পানি লিকুইডেশনে যেতে 5, 7, 10 বছরও লেগে যায়, এবং লিকুইডেটরের হাতেই কিন্তু সম্পূর্ণ দায়িত্ব থাকে এই কোম্পানিটাকে লিকুইডেশনে নেওয়ার জন্য, এবং তিনি যখন সকল প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে তিনি একটা কমপ্লায়েন্স জমা দেওয়ার মধ্য দিয়ে এই লিকুইডেশন মামলাটা পরিসমাপ্তি ঘটে। আপনার কাছে সর্বশেষ জানতে চাচ্ছি যে কোম্পানি আইনে কোম্পানি দুইটি কোম্পানিকে অ্যামালগেমেশন বা একীভূতকরণের বিষয়ে প্রক্রিয়ার কথা বলা হয়েছে। আমরা বর্তমান সময়ে দেখছি মার্জার শব্দটি ব্যবহার হচ্ছে বা অ্যামালগেমেশন শব্দটি ব্যবহার হচ্ছে, যে দুটি কোম্পানি একসাথে একীভূতকরণ। এটা ব্যবসায়িক স্ট্র্যাটেজির দিক থেকে হতে পারে বা একটি কোম্পানি আরেকটি কোম্পানিকে অ্যাকোয়ার করার জন্য সেটি করতে পারেন। এই একীভূতকরণ বলতে আসলে আমরা কি বুঝি? একীভূতকরণের প্রক্রিয়া আসলে কিভাবে সম্পন্ন হয়ে থাকে, খুব সংক্ষিপ্ত আকারে? দুটি কোম্পানি যখন আমরা একীভূত করতে যাই তখন কিন্তু আদালতকে দেখাতে হয় আসলে এই একীভূতকরণের উদ্দেশ্যটা কি, আমাদের ব্যবসাকে সম্প্রসারণ করার উদ্দেশ্যে, অথবা আমরা একই ট্র্যাকে ব্যবসা করছি, আমরা এই দুইটা কোম্পানি এক হলে আমাদের ব্যবসা এগিয়ে নিতে আরো সুবিধা হবে। এই ধরনের যখন আমাদের ইস্যু চলে আসে তখন আদালতে আমরা অ্যাপ্লিকেশন করার মধ্য দিয়ে এটা আদালতকে অবগত করার চেষ্টা করি। পাশাপাশি আমাদের মধ্যে একটা স্কিম হয়, স্কিমটা হচ্ছে কিন্তু এই অ্যামালগামেশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সেই স্কিমে বলা থাকে দুটা কোম্পানি যখন এক হবে, একটা কোম্পানিতে যারা চাকরি করছেন তাদের স্ট্যাটাসটা পরবর্তীতে কি হবে, বা কেউ যদি টাকা পানা হয়ে থাকেন সেই টাকাটা কোন কোম্পানির অ্যাকাউন্টস থেকে যাবে, স্কিম অফ অ্যামালগামেশন। স্কিম অফ অ্যামালগামেশন, সেখানে কিন্তু এই প্রক্রিয়াগুলো সব বলা থাকে। এই স্কিমটার উপরে ভিত্তি করে আদালত তখন এটা স্ক্রুটিনাইজ করার পর যদি দেখেন যে না এখানে কোনো ফ্রড প্রতারণার কোনো লক্ষণ নাই এবং তাদের উদ্দেশ্যটা সঠিক এবং সুন্দর রয়েছে, তখন কিন্তু আদালত এই দুইটা কোম্পানিকে অ্যামালগামেশন হওয়ার জন্য আদেশ দিতে পারেন। জি, আপনার কাছে সর্বশেষ জানতে চাচ্ছি যে অনেক ক্ষেত্রে যে কোম্পানিদের যে পরিচালকদের বিরুদ্ধে অনেক সময় অনেক ধরনের অভিযোগ আসে যে তারা কোম্পানির দুর্নীতি করছেন বা তার অনেক অসাধু কাজে জড়িত পড়ছেন। এক্ষেত্রে একজন পরিচালককে সরানোর জন্য কোনো শেয়ার হোল্ডার কি মামলা দায়ের করতে পারবেন? শেয়ার হোল্ডার আসতে পারেন, সেক্ষেত্রে দেখাতে হবে যে এই পরিচালক যেই কাজটা পরিচালনা করছেন সেটা কোম্পানির জন্য ক্ষতিকর। কোম্পানির প্রিজুডিশিয়াল অ্যাক্ট বলে কোম্পানি আইনের 233 সেকশনেই কিন্তু বলা আছে, যদি দেখানো যায় তার অ্যাক্টিভিটিস কোম্পানির জন্য প্রিজুডিশিয়াল অ্যাক্ট হতে যাচ্ছে বা হচ্ছে, তখন কিন্তু আদালতে তিনি শরণাপন্ন চাইতে পারেন। জি, অ্যাডভোকেট রওশন, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে আবারও ধন্যবাদ জানাই এবং এটিএন বাংলাকেও ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক, ল অ্যান্ড অর্ডার, এটিএন বাংলা, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। তাছাড়া আমাদের কাছে ইমেইল করতে পারেন l.orderatn@gmail.com। আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।